বৃষ্টির প্রবণতার কথা আবহাওয়া পূর্বাভাসে বলাই ছিল এবং আজকে সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। তবে একই সাথে মধ্য মে থেকে আবার গরম বাড়বে, যেটি আবার তাপপ্রবাহের একটা শঙ্কার খবর আমরা দেখছিলাম। চলুন এই প্রসঙ্গে কথা বলি। আমাদের সাথে আজ প্রথম গেস্ট হিসেবে যুক্ত আছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। পূর্বাভাসে বলাই ছিল বৃষ্টির কথা এবং ঝড়ো বৃষ্টির কথাই বলা ছিল, যেটি আজকে সকাল থেকে হচ্ছে। রাজধানীতে তো হচ্ছে, আমরা নিশ্চয়ই খবর পাবো যে দেশের আর কোন কোন দিকে হচ্ছে। একটু জেনে নিতে চাই যে মধ্য মে থেকে আবার যে বলা হচ্ছে তাপপ্রবাহ শুরুর একটা আশঙ্কা, সেটা কি বিগত যে তাপপ্রবাহ সেটার মতোই হবে নাকি তীব্রতার কিছু হেরফের হবে? হ্যাঁ, শুভ সকাল। আপনাকে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আপনারা জানেন যে এপ্রিল মাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ বয়ে গিয়েছিল, কিন্তু 5 তারিখের পরেই মে মাসের সারা দেশে বৃষ্টিপাত শুরু হয়েছে, কালবৈশাখী ঝড় হয়েছে এবং তাপমাত্রা এখন সহনশীল 32 থেকে তাপমাত্রা এখন 35.2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে স্টেশন ভেদে সারা বাংলাদেশে ওঠানামা করছে। আজকে সকাল থেকে বজ্র বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী ঝড় হচ্ছে, ঢাকাতে হচ্ছে, সাথে প্রচন্ড লাইটেনিং। বিশেষ করে রাজশাহী, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, ঢাকা এইসব অঞ্চল এবং সিলেট, ময়মনসিংহ এইসব অঞ্চলে এখন ঝড় হচ্ছে। সুতরাং এই ধরনের বজ্রঝড় তৈরি হলে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যায়। আমরা তাপপ্রবাহের কথা বলেছেন, 13 তারিখের পরে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। সেই কারণে আস্তে আস্তে করে তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে থাকবে। তবে আমরা আশা করি 16 তারিখের পর দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠে যেতে পারে। তবে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে তাপপ্রবাহের বৈশিষ্ট্যই হলো, যদি কোনো অঞ্চলে তাপমাত্রা বিএমডির ক্যাটাগরি অনুযায়ী 36 ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠে এবং লিস্ট 3টে স্টেশনে সে বিস্তার লাভ করে এবং 2 দিন ধরে যদি তার স্থায়িত্ব থাকে, তখনই আমরা তাকে তাপ প্রবাহ বলে থাকি। সেই কারণে যেহেতু 13 তারিখের পর বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে সারা দেশেই কালবৈশাখী ঝড় কম শক্তিমাত্রার হবে, তবে দেশের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কোনো কোনো জায়গায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠে যেতে পারে 16 তারিখের পরে। সেই কারণে আহ, এটাকে আমরা তাপপ্রবাহ এখনো বলবো কিনা সেটা আরো আমাদের পর্যবেক্ষণ করতে হবে। তবে এপ্রিল মাসে যে দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ ছিল, সেই তাপপ্রবাহের মতো এই মে মাসে দীর্ঘ ব্যক্তিকালের তাপপ্রবাহের সম্ভাবনা একেবারেই নাই। কারণ মে মাস কিন্তু কালবৈশাখী ঝড় প্রবণ মাস, গড়ে 13টি বজ্রঝড় হয় এই মে মাসে এবং এই মে মাসে 19টি বজ্রঝড় হওয়ারও রেকর্ড রয়েছে। এবং 5 তারিখ থেকে প্রত্যেক দিনই প্রায় আজকের 11 তারিখ পর্যন্ত বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, দমকা বাতাস এবং ঝোড়ো হওয়ার কারণে তাপমাত্রা সহনশীল থাকবে। তবে মে মাসে এখন পর্যন্ত যে বৈশিষ্ট্য, তাতে বোঝা যাচ্ছে যে অতি তীব্র অর্থাৎ 42 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রা ওঠার সম্ভাবনা আপাতত কম। তবে যেহেতু মে মাস প্রবাল মাস, আমাদের অতীতেও মে মাসে তাপপ্রবাহ রেকর্ড রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড কিন্তু এই মে মাসেই। সেই কারণে 16 তারিখের পর যখন নতুন করে আবার একটি স্পেল শুরু হবে, তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিলক্ষিত হবে, তখন আপনাদেরকে আরো বিশ্লেষণ করে আপনাদের মাধ্যমে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অবশ্যই একদম রুট লেভেল পর্যন্ত তা প্রচার করে থাকবে। আরেকটা প্রবণতা এবছর দেখা যাচ্ছে, সেটা হচ্ছে শিলাবৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা যখনই বলা হচ্ছে, তখন একটা নতুন ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে বড় বড় শিলার সাথে বৃষ্টি হবে, কিংবা বজ্রপাতের একটা বিষয় তো আমরা গত কয়েক বছর ধরেই দেখছি যে বজ্রপাতকে তো দুর্যোগ হিসেবে চিহ্নিতও করা হয়েছে। সামনের সময়টাতে
এই এই ধরনের আবহাওয়া আমরা মুখোমুখি হব কিনা? দেখুন, সারা পৃথিবীতেই কিন্তু এই গ্লোবাল উষ্ণায়নের কারণে, হ্যাঁ, আমাদের আবহাওয়া ও জলবায়ুগত বৈশিষ্ট্যগুলির ভিতরে অনেক আনইউজুয়াল ক্যারেক্টার পরিলক্ষিত হচ্ছে। চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেম চলে এসেছে এবং এর ভিতরে কিছু অনিশ্চয়তাও তৈরি হয়েছে। যেসব দেশে এইসব চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেম নাই তা হচ্ছে। তবে আপনি সঠিকই বলেছেন যে বাংলাদেশে 2015 সালের পর থেকে আমরা দেখেছি যে এই বজ্রপাতজনিত কারণে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। কারণ রিপোর্টিং ক্যাপাবিলিটি বেড়েছে। এর আগে বজ্রপাতে কিরকম মানুষ মারা গেছে তার ভালো ডাটা সেট বাংলাদেশে নেই। সেই কারণে বজ্রপাতের কারণে মৃত্যুর হার বেশি না কম সেটা এই লেভেলে থেকে বলা একটু মুশকিল। তবে আমরা 2015 সালের পর থেকে দেখছি যে এই বজ্র মেঘ বা কালবৈশাখী ঝড়ের কারণে যে বজ্রপাত হয়, সেই বজ্রপাতে বজ্রপাত প্রবণ এরিয়ায় কিন্তু প্রাণহানি বেড়ে যাচ্ছে এবং শুধু মানুষই মারা যাচ্ছে না, গবাদি পশু মারা যাচ্ছে, পাখি মারা যাচ্ছে। সেই কারণে এই বজ্রপাত সম্পর্কে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তবে হ্যাঁ, এই বজ্র ঝড়ের ভিতরে দুটি বিষয় সবসময় সংশ্লিষ্ট থাকে। একটা হলো এর সাথে বজ্রপাত থাকে এবং কখনো কখনো শিলাবৃষ্টি থাকে। যখন কোনো বজ্রমেঘের উচ্চতা অনেক উপরে চলে যায়, হিমাঙ্কের নিচে, হ্যাঁ, -1 ডিগ্রি থেকে -80 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এবং এই বজ্রমেঘের উচ্চতা 18 থেকে 22 কিলোমিটার পর্যন্ত হলে এর ভিতরে যে মেঘকণা, জলকণা এবং আইস ক্রিস্টাল তৈরি হয় সেগুলো পরস্পর জমাটবদ্ধ হয়ে বড় বড় শিলাবৃষ্টি তৈরি হয়। এই শিলাবৃষ্টির বৈশিষ্ট্য হলো যখন খুবই টাইনি পার্টিকেল থাকে, ছোট ছোট কণা থাকে, তখন সে মেঘের মধ্যে ভেসে বেড়াতে পারে। কিন্তু যখনই পাশের তাপমাত্রা যেহেতু কম, পাশের জলকণা এবং অন্য আইস ক্রিস্টালের সাথে মিশে সে আকারে বড় হয় এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যখন সে আর ভেসে থাকতে পারে না, তখন সে তার নিম্নমুখী তার বিচরণ শুরু হয়। তবে আপনারা জানবেন যে আমাদের জিরো রেখা অর্থাৎ হিমাঙ্ক রেখা কিন্তু অনেক উপরে। হিমাঙ্ক রেখা পর্যন্ত এই আইস ক্রিস্টাল যখন নামতে থাকে তখন সাইজ বড় হতে থাকে। হিমাঙ্ক রেখা পার হওয়ার পরে যখন পজিটিভ টেম্পারেচার জোনে এই শিলাবৃষ্টি চলে আসে, তখন সে আবার ইভাপোরেশন শুরু হয় এবং সাইজ ছোট হতে থাকে। কখনো কখনো এই শিলাবৃষ্টির অ্যাটমসফিয়ারে মিশে যায়, ভূপৃষ্ঠে পড়ে না। এইটা হলো কঠিন বিষয় যে কোনো কোনো সময় শিলাবৃষ্টি পড়ে না। তবে আমাদের যে ক্লাউড বেজ মেঘমালার যে নিচের অংশ সেটা যদি 14,000 ফিট বা তার নিচে নেমে আসে, তো তখন এই শিলাবৃষ্টি কোনো কোনো সময় নিচে পতিত হয় এবং সাইজ ছোট বড় হতে থাকে। সাধারণত 100 থেকে 200 গ্রাম ওজন হয়, ইঞ্চি ডায়ামিটার পর্যন্ত হতে পারে। আমাদের এই বাংলাদেশেই কিন্তু একটা বড় রেকর্ড রয়েছে। 1986 সালের 14ই এপ্রিল সম্ভবত, ডেট এদিক সেদিক হতে পারে, প্রায় 1.02 কেজি ওজনের কিন্তু একটা শিলাবৃষ্টির রেকর্ড গোপালগঞ্জে এই বাংলাদেশের রেকর্ড রয়েছে। সুতরাং এই শিলাবৃষ্টি কম বেশি হতেই পারে, ক্লাউডের উচ্চতার উপর নির্ভরশীল। সেই কারণে এই যে যখন চরম ভাবাপন্ন তাপপ্রবাহ থাকে, তারপর যখন বজ্রমেঘ তৈরি হয়, সারফেস এবং লোয়ার লেভেল উত্তপ্ত হওয়ার কারণে জলীয়বাষ্প সম্পৃক্ত বাতাস অনেক উপরে উঠে যেতে পারে, তখন এর ভিতরে শিলাবৃষ্টি তৈরির প্রবণতা বৃদ্ধি পায় এবং কোনো কোনো সময় তার সাইজ কম বেশি হতে পারে। যেমনটি আপনি বলছিলেন যে বিগত কয়েক বছরের মধ্যে বজ্রপাতের পরিমাণ বেড়েছে, পরিসংখ্যানটি খুঁজে পেয়েছি আমরা। 2015 থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশে 2142 জনের মৃত্যুর রেকর্ড পাওয়া গেছে এবং আহত হয়েছিলেন 538 জন। আর এই বছরের হিসাবটা এখন পর্যন্ত 22 জন যাদের মৃত্যু ঘটেছে। পাশাপাশি শিলাবৃষ্টির ব্যাপারে আপনি বর্ণনা করলেন। পুরো বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আসলে সবাই হয়তো জানেন না, তবে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির খবর কিন্তু এবছর আমরা বারবার পেয়েছি। সেটা নিঃসন্দেহে একটা দুর্ভাগ্যজনক খবর। আর তাপপ্রবাহ যেহেতু বাড়বে বলছিলেন, কাজেই সেই অনুযায়ী নিশ্চয়ই প্রস্তুতিও নিয়ে রাখতে হবে, কারণ গরমজনিত বিভিন্ন
রোগবালাইয়ের প্রকোপও তখন বেড়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক এতক্ষণ যুক্ত ছিলেন। আমরা সামগ্রিকভাবে সামনের দিনগুলোতে আবহাওয়া কেমন হতে যাচ্ছে সেসব নিয়ে আলোচনা করছিলাম তার সাথে।